বন্ধুরা, ফিরে এলাম চ্যানেল সাকসেসে। গত সোমবার দিন প্রথম ভিডিও আপলোড হয়েছে, তারপর আজ বৃহস্পতিবার দ্বিতীয় ভিডিও। এরকমভাবেই চলতে থাকবে সোমবার আর বৃহস্পতিবার। তো তোমাদেরকে যে কাজটা দেওয়া ছিল সেই কাজটা নিশ্চয়ই হয়েছে, প্রিয়াম্বল বা প্রস্তাবনা মুখস্থ করার কাজটা সেটা হয়েছে তো। আচ্ছা, সংবিধানের যে প্রস্তাবনা সেই আলোচনায় যাওয়ার আগে দুটো যে শব্দ, একটা সংবিধান একটা প্রিয়াম্বল, এই দুটো নিয়ে একটু ভেবে দেখা যাক। সংবিধান জিনিসটা কি? সংবিধান হচ্ছে বিধিবদ্ধ যে বিধান বা নিয়ম কানুন। তো সেই বিধিবদ্ধ নিয়ম কানুন নিয়ে কি হয় না, বিধিবদ্ধ নিয়ম কানুন নিয়ে কোনো একটা সংস্থা বা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা হয়। তা আমাদের সংবিধান একটা যদি বিধিবদ্ধ একটা বই হয়, তাহলে সেই বিধিবদ্ধ আইন তার প্রস্তাবনাটা হচ্ছে সেই বইয়ের ভূমিকার মতোই। তা আমরা সেই ভূমিকার আলোচনাটাই করছি, এটা আমাদের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এই যে প্রস্তাবনার একটা ইতিহাস দেখো, যে আমেরিকার সংবিধানে প্রথম এই প্রস্তাবনা দেওয়ার ব্যাপারটা চালু হয়েছিল। তা আমাদের যে ভূমিকার কথা বললাম, যে প্রত্যেক বইয়ে যেমন একটা করে ভূমিকা থাকে, আমাদের সংবিধানেরও সেই ভূমিকা। তা আমাদের এই সংবিধানের ভূমিকাকে এন.এ. পালকিওয়ালা, যিনি একজন সংবিধান বিশারদ, তিনি বলেছেন যে এটা হচ্ছে আইডেন্টি কার্ড অফ কনস্টিটিউশন। তো আমরা এবার মেন টেক্সটে চলে আসি। মেন টেক্সটে দেখো, তোমরা পড়েছো এবং খেয়ালও করেছো যে কিছু কিছু শব্দ বোল্ড লেটারে দেওয়া আছে, যেমন দ্য পিপল অফ ইন্ডিয়া, সভরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক, তারপর জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, তারপর আছে ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এইসব আর কি, হিয়ার বাই অ্যাডপ্ট, ইনঅ্যাক্ট অ্যান্ড গিভ টু আওয়ারসেলফ দিস কনস্টিটিউশন। তো এখানে আমরা হচ্ছে কারা না, ভারতের জনগণ। দেখো, আমাদের যে চারটে এই প্রিয়াম্বলের চারটে ইনগ্রিডিয়েন্টস আছে। ইনগ্রিডিয়েন্টস মানে কি? উপাদান বা কম্পোনেন্ট। আমাদের প্রিয়াম্বলের চারটে গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট বা উপাদান রয়েছে। সেই চারটে উপাদান কি কি না, এক হচ্ছে সোর্স অফ অথরিটি। আমাদের যে এই কনস্টিটিউশন বা সংবিধান, তার এই কর্তৃত্ব বা ক্ষমতার উৎস কোথায়? কারা এই কনস্টিটিউশন তৈরি করলো, কারা এই সংবিধান তৈরি করলো? না, ভারতের জনগণ। সেই জন্যই প্রিয়াম্বলে দ্য পিপল অফ ইন্ডিয়া এই কথাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তা আমাদের এই সংবিধান যে বা আমাদের এই যে রাষ্ট্র ব্যবস্থা, তার প্রকৃতি বা নেচার কি? নেচার অফ ইন্ডিয়ান স্টেট কি? পাঁচটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে এখানে: সভরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক আর রিপাবলিক। তো এই পাঁচটা নেচার দিয়ে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থাকে বর্ণনা করা হয়েছে। আর আমাদের এই কনস্টিটিউশনের অবজেক্টিভ বা লক্ষ্য কি? আমাদের লক্ষ্য খুব পরিষ্কার: জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। আর আমরা এই কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করলাম কবে, গ্রহণ করলাম কবে? 1949-এর 26শে নভেম্বর। তো এবার আমরা একটা একটা করে এই যে বোল্ড লেটার বা কি ওয়ার্ডগুলো, সেইগুলোর একটু ব্যাখ্যায় যাই। আচ্ছা, দেখো, প্রথমেই আসছে সভরিন। আমাদের দেশ সভরিন হয়েছে কখন? 1947-এর 15ই আগস্ট, যখন আমাদের দেশ স্বাধীন হলো, তখন আমরা একটা সার্বভৌম বা অল পাওয়ারফুল কান্ট্রিতে পরিণত হলাম। সার্বভৌম বা অল পাওয়ারফুল কান্ট্রি এর অর্থ কি? যে আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা কারো মুখাপেক্ষী নয়। আবার কোনো দেশ আমাদেরকে তাদের পদানত করে রাখেনি। আমরা কারো ডোমিনিয়ন নয়। ডোমিনিয়ন মানে অধিরাজ্য, অর্থাৎ কারো অধীনস্থ রাজ্য। আর আমাদের কোনো ডিপেন্ডেন্সিও নেই। আর আমরা হচ্ছে ফ্রি এমনভাবে যে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল ব্যাপারে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। আমরা আমাদের দেশের কিছু অংশ ইচ্ছে করলে অন্য কাউকে দিতে পারি, আবার কোনো দেশের কিছু অংশকে আমরা অধিগ্রহণও করতে পারি। যদিও আমরা কমনওয়েলথের মেম্বার, তবুও আমরা কিন্তু স্বাধীন। আমাদের সভারেন্টিতে সেটা কোনো রকম হস্তক্ষেপ করছে না। সোশ্যালিস্ট মানে কি? সমাজতন্ত্রী।
আমাদের দেশকে বলা হয় সমাজতান্ত্রিক। এই কথাটা যদিও আমাদের প্রিয়াম্বলে প্রথমে ছিল না, প্রিয়াম্বলে আমাদের 3টে শব্দ 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ঢোকানো হয়েছে। এইসব বিষয় নিয়ে পরে আরো ডিটেলসে আলোচনা হবে, সংক্ষেপে এটুকুই বললাম, এটুকু মনে রেখো। তো এই যে সমাজতন্ত্রী বা সমাজতান্ত্রিক, এর আবার দুটো দিক আছে। সমাজতান্ত্রিক একটা হয় যে ডেমোক্রেটিক সোশ্যালিজম, আর একটা হচ্ছে কমিউনিস্টিক সোশ্যালিজম। কমিউনিস্টিক সোশ্যালিজম কি না সাম্যবাদী সমাজতন্ত্র। সাম্যবাদী সমাজতন্ত্র কোনটা না যারা মার্কস অ্যাঞ্জেলের অনুগামী এবং তারা যে সমাজতন্ত্রে বিশ্বাসী, সেই সমাজতন্ত্রকে বলা হয় কমিউনিস্টিক সোশ্যালিজম। সেখানে কি হয় না যেখানে প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশনের যে মাধ্যম মিনস সেটা কিন্তু জাতীয়করণ করা হয় এবং সেখানে কোনো ব্যক্তিগত সম্পত্তির মালিকানা থাকে না। তো আরও অনেক বৈশিষ্ট্য আছে কমিউনিস্টিক সোশ্যালিজমের। তো যেটুকু আমাদের পারপাস সার্ভ করবে এখানে সংক্ষেপে আলোচনার জন্য যেটুকু বলা সেটুকু হলো যে কমিউনিস্টিক সোশ্যালিজম বললে তোমাদেরকে মনে রাখতে হবে যে যেখানে উৎপাদন এবং বন্টন ব্যবস্থা পুরোপুরি রাষ্ট্রের হাতে রয়েছে এবং যেখানে ব্যক্তিগত সম্পত্তির মালিকানা অস্তিত্ব নেই। কিন্তু আমাদের দেশে কমিউনিস্টিক সোশ্যালিজম এস্টাবলিশড করা হয়নি, আমাদের করা হয়েছে ডেমোক্রেটিক সোশ্যালিজম, গণতান্ত্রিক সমাজতন্ত্র, যেটা গান্ধীর নীতির ওপর ভিত্তি করে তৈরি করা, যেখানে জনগণের অধিকার এস্টাবলিশ করা হয়েছে, পাবলিক প্রপার্টি আছে, রাষ্ট্রের নিয়ন্ত্রণে যেমন উৎপাদন ব্যবস্থা কিছু কিছু আছে, আবার প্রাইভেট মালিকানাতেও সেই উৎপাদন ব্যবস্থা আছে। আমাদের অর্থনীতি হচ্ছে মিশ্র অর্থনীতি, ব্যক্তিগত এবং সরকারি দুরকম মালিকানারই অস্তিত্ব সেখানে রয়েছে। তাই আমাদের সোশ্যালিজম হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম। তো এই অর্থে আমরা সোশ্যালিস্ট। তারপরে আসছি সেকুলার বা ধর্মনিরপেক্ষ কথায়। ধর্মনিরপেক্ষ মানে কি রাষ্ট্র ধর্ম নিয়ে মাতামাতি করবে না, রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। সেকুলার কথাটা আমাদের দেশেও যেমন চালু আছে, অন্যান্য অনেক দেশেও কিন্তু এটা আছে। তো এই সেকুলার কথাটাও সোশ্যালিস্ট শব্দের মতোই 1976-এর 42তম সংবিধান সংশোধনে আমাদের এই প্রিয়াম্বলের মধ্যে ঢোকানো হয়েছে। তা আমাদের যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা সেটা কি না এটা পজিটিভ, অর্থাৎ রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, কিন্তু রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকারী মানুষজন নিজ নিজ ধর্মাচরণ করবে, সেখানে রাষ্ট্র কোনো রকম হস্তক্ষেপ করবে না। কিন্তু রাষ্ট্র মানে যদি ধর্মাচরণে তাদের কোনো রকম অসুবিধে হয়, রাষ্ট্র কিন্তু সেখানে হস্তক্ষেপ করে তার ধর্মাচরণের পথ যাতে সুগম হয় সেই ব্যাপারে তাকে কোঅপারেট করবে, যেটা অন্যান্য দেশে নেই। সেই জন্য তাদের সেকুলারিজমটা হচ্ছে নেগেটিভ অর্থে, আমাদেরটা পজিটিভ অর্থে। এরকম প্রশ্নও মাঝে মাঝে করা হয় যে আমাদের সেকুলারটা পজিটিভ না নেগেটিভ, পজিটিভ বললে তার ব্যাপারটাই বা কী। তো যেখানে অ্যাস্থেটিক স্টেট, অ্যাস্থেটিক তোমরা জানো অ্যাস্থেটিক কথার মানে হচ্ছে নাস্তিক, নাস্তিকবাদ। যে রাষ্ট্র বা যে দেশ তারা অ্যাস্থেটিক, তারা হচ্ছে সমস্ত প্রকার ধর্মকে নিন্দা করে ঘৃণা করে, তারা ওগুলোকে প্রশ্রয় দেয় না। আর থিওক্রেটিক স্টেট কি না যেখানে একটাই নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্র তার নিজস্ব ধর্ম বলে মনে করে, সেটা যেমন নেপাল, বাংলাদেশ, বার্মা, শ্রীলঙ্কা, পাকিস্তান এসবে আছে। আর সেকুলার স্টেটের ব্যাপারটা তো বললাম। আর এবার আসছি ডেমোক্রেটিক। ডেমোক্রেসি বা গণতান্ত্রিক এরও আবার দুটো দিক আছে, একটা ডাইরেক্ট ডেমোক্রেসি আর একটা ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ডাইরেক্ট ডেমোক্রেসির মধ্যে কতকগুলো আবার কথা আছে, যেমন দেখো এই রেফারেন্ডাম, ইনিশিয়েটিভ, রিকল, প্লেবিসাইট, এই কথাগুলো কি সেটা পরে বলছি। আমাদের যে গণতন্ত্র সেই গণতন্ত্র হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ গণতন্ত্রে কি যে নির্বাচিত প্রতিনিধি, সেই নির্বাচিত প্রতিনিধিদেরকে আমরা 5 বছরের জন্য যে ভোটদান করে জিতিয়ে দিলাম, তারা যখন আইনসভায় চলে গেল, সেই আইনসভায় গিয়ে তারা 5 বছর মেয়াদের মধ্যে তারা যেমন মনে করবে সেভাবেই আইন প্রণয়ন করবে। বছরের মধ্যে কিন্তু আমরা ওই নির্বাচিত প্রতিনিধিকে আর ফিরিয়ে নিতে পারবো না।
5 বছর পর আবার নির্বাচন, আমার যদি মনে হয় যে এই প্রতিনিধি যাদেরকে পাঠিয়েছিলাম আইনসভায় তারা ঠিকঠাক কাজ করেনি, তখন পরের নির্বাচনে তাকে আমরা ভোট না দিয়ে তাকে পরাজিত করলাম, অন্য প্রতিনিধিকে নির্বাচিত করলাম। এটা আমরা করে থাকি, এটা আমাদের পরোক্ষ গণতন্ত্র। কিন্তু যেটা ডাইরেক্ট ডেমোক্রেসি, যেখানে প্রত্যক্ষ গণতন্ত্র, সেখানে জনগণ একদম হাত তুলে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করলো। এক জায়গায় জড়ো হলো, এই ব্যক্তি আমাদের প্রতিনিধি, তারা হাত তুলে সবাই ঠিক করলো, হ্যাঁ বেশিরভাগ লোক হাত তুলে বলেছে এই ব্যক্তি প্রতিনিধি, বেশ ঠিক আছে। এবার এইভাবে যে প্রতিনিধিরা নির্বাচিত হলো রাষ্ট্র পরিচালনার জন্য, সেই ব্যক্তিরা যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে তখন কিন্তু আবার তারা জনগণকে এক জায়গায় ডেকে নেয়, ডেকে নিয়ে বলে আচ্ছা আমরা দেখো এই বিষয়টা নিয়ে একটা এইরকম সিদ্ধান্ত নিতে চলেছি, এটা ঠিকঠাক হবে তো, সেটাকে বলা হয় রেফারেন্ডাম। এই যে 4টে ডিভাইস রয়েছে ডাইরেক্ট ডেমোক্রেসির, তার একটা হচ্ছে রেফারেন্ডাম। তো সেই রেফারেন্ডামের ব্যাপারটা হচ্ছে এরকম। আবার ইনিশিয়েটিভ কি না, ইনিশিয়েটিভ মানে জনগণ নিজের থেকেই মনে করছে যে আমাদের এই ধরনের একটা আইন হলে হয়, তখন জনগণ করবে কি, প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবে, মিলিত হয়ে বলবে দেখো আমরা মনে করছি আমাদের দেশে এইরকম একটা আইন তৈরি করলে হয়, তখন তাদের সেই ইনিশিয়েটিভে নতুন একটা আইন তৈরি হয়ে যাবে। আবার রিকলও হতে পারে। রিকল মানে কি, যে প্রতিনিধিকে নির্বাচিত করে তাকে দেশ শাসনের জন্য পাঠানো হয়েছে, দেখা গেল যে সে তার হুইমসিক্যালি মানে খামখেয়ালি ভাবে তার কাজ করে যাচ্ছে, জনগণের ইচ্ছের প্রতিফলন ঘটাচ্ছে না, তখন তারা আবার করতে পারে কি, তাকে রিকল করতে পারে, অর্থাৎ তাকে ফিরে নিতে পারে যে তুমি বাপু মানে ওখান থেকে কেটে পড়ো, তোমার 2 বছর হয়েছে, ঠিক আছে তুমি ওখান থেকে হটে যাও, তোমার জায়গায় আমরা নতুন লোক পাঠাবো। রিকল করো মানে তাকে রিটার্ন করে দেওয়া একদম। আর আমাদের যেমন সেই 5 বছরের জন্য তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু এখানে নেই। আবার প্লেবিসাইটও হয়, গণভোট। এখানেও যদি কোনো ডিসপিউট থাকে আর কি, সেখানে টেরিটরি ডিসপিউট হতে পারে বা সংবিধান পরিবর্তনের প্রয়োজন হবে, এরকম যদি কোনো কিছু ব্যাপার থাকে, সেই ব্যাপারেও যে গণভোট, সেটা হচ্ছে প্লেবিসাইট। তো এটা হচ্ছে আমাদের গেল এই ডাইরেক্ট ডেমোক্রেসির ব্যাপার। তো আমরা ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে বাস করছি, যেখানে নির্দিষ্ট সময় অন্তর ভোটদানের পর্ব হয়, যেখানে হচ্ছে একটা জুডিশিয়ারি রয়েছে, যেখানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট রয়েছে ইত্যাদি। সেগুলো আবার পরে আলোচনা করব যখন ডেমোক্রেসি নিয়ে আলোচনা করব। তো এরপর আসছি রিপাবলিক। রিপাবলিক হচ্ছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র মানেই দেখো, প্রজা কথা বললেই কি মনে হয়, রাজার কথা। তো আমাদের রাজা নেই, আমাদের এখানে রাজা নেই, তার সঙ্গে অ্যাবসেন্স অফ এনি প্রিভিলেজ ক্লাস, কোনো সুবিধাভোগী কোনো সম্প্রদায় এখানে নেই। এবং আমাদের যে রাষ্ট্রপ্রধান, সে হচ্ছে নমিনাল হেড, মানে নিয়মতান্ত্রিক প্রধান, এবং সেখানে বংশানুক্রমিকভাবে সেখানে কিন্তু কেউ আসছে না। আর এই ডেমোক্রেসি বা রিপাবলিকের মধ্যে দেখা যাবে আমাদের যেহেতু প্রজাতন্ত্র, সেখানে রাজতন্ত্রের অনুপস্থিতি। মানে ডেমোক্রেসিটা দুভাবে ভাগ হয় আর কি, একটা হচ্ছে মোনার্কি, একটা রিপাবলিক। তো আমাদের এই এখানে মোনার্কির অস্তিত্ব নেই, যেটা ব্রিটেনে রয়েছে, সেখানে রাজা বা রানী তার নামেই দেশ শাসিত হচ্ছে। এরপরে আসছি জাস্টিস। জাস্টিস কি, জাস্টিস হচ্ছে ন্যায়। কি ন্যায়, দেখো আমাদের এখানে 3টে ন্যায়ের কথা বলা হয়েছে। একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, একটা ইকোনমিক জাস্টিস, আর একটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। তো এইগুলো তাৎপর্য আমাদের পরের চ্যাপ্টারে আরও পাওয়া যাবে। সামাজিক ন্যায় প্রতিষ্ঠা কিভাবে সম্ভব, না যখন সমাজে ইকুয়াল ট্রিটমেন্ট করা হবে সবাইয়ের সাথে। ইকুয়াল ট্রিটমেন্ট যখন হবে, তখন হবে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। সেখানে কোনো ধর্ম, বর্ণ, জাতি বা লিঙ্গ এইসব ভেদে তাকে পৃথক করে রাখা হবে না। আবার ইকোনমিক জাস্টিস, অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হবে কখন, যখন মানুষের ইকোনমিক ফ্যাক্টর, তার উপর বেস করে আমাদের কাউকে আলাদা করা হবে না, বা যেখানে অর্থনৈতিক সাম্য, ইনইকুয়ালিটিস অফ ওয়েলথ, এগুলোকে দূর করা হবে। আর পলিটিক্যাল জাস্টিস, যখন সেই রাজনৈতিক ক্ষমতা পুরোপুরি ভোগ করতে পারবে, ভোট দান থেকে আরম্ভ করে ভোটে দাঁড়ানো, এই সমস্ত কাজগুলো যদি করতে পারে, তাহলে বলা যাবে তার পলিটিক্যাল জাস্টিস এস্টাবলিশড হয়েছে। আসছি লিবার্টি।
লিবার্টি মানে কি? স্বাধীনতা। স্বাধীনতা কিন্তু অবাধ কখনোই হতে পারে না, তাই তো? স্বাধীনতা কি অবাধ হয়? লিবার্টি বলতে কি? অ্যাবসেন্স অফ রেস্ট্রেন্ট, অর্থাৎ নিয়ন্ত্রণের অনুপস্থিতি। তোমার যদি হাত পা বেঁধে রাখা হয় তাহলে তুমি কি স্বাধীন হবে? তোমাকে যদি ওইভাবে নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু সেই নিয়ন্ত্রণটা আবার এমন হবে না যে তুমি তোমার মত প্রকাশ করতে পারবে না, বা তোমার মানে স্বেচ্ছাধীন যে কিছু কাজকর্ম সেগুলো করতে পারবে না, তুমি অন্যের কোনো ক্ষতি না করে যেগুলো ভোগ করতে পারো সেইগুলো করতে পারবে না। এরকম যদি না হয় তাহলে তোমার লিবার্টি হয়নি। আমাদের প্রিয়াম্বলের যে লিবার্টির কথা বলা হয়েছে, সেই লিবার্টির মধ্যে বলা আছে কি না, লিবার্টি অফ থট। থট মানে চিন্তার স্বাধীনতা, এক্সপ্রেশন, মত প্রকাশ। তুমি সংবাদপত্র, বেতার বা যে কোনো মিডিয়ার মাধ্যমে তোমার মত প্রকাশ করতে পারবে। বিলিফ, বিলিফ হচ্ছে কি? মত বা বিশ্বাস। ফেথ, ফেথ ও বিশ্বাস। বিলিফ ফেথ দুটোই বিশ্বাস। তো ফেথের হচ্ছে একটু ওয়াইডার সেন্স আছে, বিলিফটা একটু ফিজিক্যাল, আর ফেথ কিন্তু একটু স্পিরিচুয়াল, এর সেন্সটা একটু ওয়াইডার। বিলিফকে আমরা যদি মত বলি, ফেথকে যদি বিশ্বাস বলি তাহলে বুঝতে সুবিধে হয়। আর ওরশিপ, ওরশিপ মানে নিজের ধর্মাচরণ, পূজা আর্চা, এই সবগুলোর যে অধিকার, এইগুলো যদি ব্যক্তি মানুষ ভোগ করতে পারে তাহলে বুঝতে হবে সে লিবার্টি ভোগ করছে। তো তার সঙ্গে আমাদের এই যে লিবার্টি, এটা হচ্ছে আমাদের প্রিয়াম্বলেও যেমন আছে, ফান্ডামেন্টাল রাইটের মধ্যেও বলা আছে, কিন্তু সবসময়ই মনে রাখতে হবে আমাদের এই যে লিবার্টি বা স্বাধীনতা, এটা কখনোই অ্যাবসোলুট বা চরম নয়, এটা হচ্ছে কোয়ালিফাইড, অর্থাৎ নিয়ন্ত্রিত। এরপরে আসছি ইকুয়ালিটি। ইকুয়ালিটি কি? ইকুয়ালিটি হচ্ছে সাম্য। সাম্য কখন হয় না, যখন বিশেষ সুবিধাভোগের অবসান হয়। আমাদের সাম্যের জন্য তিনটে ডাইমেনশন আছে। সেই তিনটে ডাইমেনশন কি কি না, সেই তিনটে ডাইমেনশন হলো যে সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক, সিভিক, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক। এই তিনটে ডাইমেনশনে আমাদের সব কিছু ভাবতে হবে। তো এই দেখো, আমরা সব জায়গাতেই কিন্তু সে ডেমোক্রেসির ক্ষেত্রেই বলো, আর লিবার্টির ক্ষেত্রেই বলো, ইকুয়ালিটির ক্ষেত্রেই বলো, জাস্টিসের ক্ষেত্রেই বলো, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু এই তিনটে জিনিস ঘুরে ফিরে আসছে। একটা হচ্ছে পলিটিক্যাল, রাজনৈতিক, আরেকটা ইকোনমিক বা অর্থনৈতিক, আরেকটা সোশ্যাল বা সিভিক, সামাজিক। এখানে সিভিক কথাটা ইউজ করা হয়েছে। সিভিক কথা আসছে সিটি থেকে, সিটি থেকে সিভিক মানে পৌর। কিন্তু এখানে পৌর বলতে যেখানে শহরের মধ্যে বসবাসকারী মানুষজন যে সমস্ত অ্যামিনিটিসগুলো পেয়ে থাকে, সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে, সেগুলোর কথাই বলতে চাওয়া হচ্ছে। কিন্তু এটাকে যদি আমরা একটু বৃহত্তর সেন্সে বিচার করি তাহলে এটাকে আমাদের সোশ্যালি বলতে হয় আর কি। তো সব ক্ষেত্রেই ঘুরিয়ে ফিরে কিন্তু এই কি ওয়ার্ডগুলো আসছে, দেখো, সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল, এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে যাই কিছু আমরা ভাবি না কেন। তো আমাদের সেই ইকুয়ালিটির অনেক ক্যাটাগরি আছে। ইকুয়ালিটি নিয়েই আমাদের হচ্ছে অনেক ফান্ডামেন্টাল রাইট রয়েছে। ফান্ডামেন্টাল রাইট যখন আলোচনা করব তখন ইকুয়ালিটি আলোচনা করব। তো এখন আসছে এবার ফ্র্যাটার্নিটি। ফ্র্যাটার্নিটি মানে কি? ফ্র্যাটার্নিটি হচ্ছে সৌভ্রাতৃত্ব। সৌভ্রাতৃত্ব, দুটি বিষয়ে সৌভ্রাতৃত্বের কথা বলা হয়েছে। সেটা হচ্ছে সৌভ্রাতৃত্ব কি না, একটা হচ্ছে ব্যক্তির মর্যাদা, ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, আর একটা কি না ইন্টিগ্রিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। দেখো, ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তির যে মর্যাদা, সেই মর্যাদাকে দেওয়ার কথা বলা হয়েছে। তার মানে আমাদের যে সংবিধান বা তার প্রস্তাবনা, সেখানে দেখো আমাদের শুধুমাত্র ফিজিক্যাল অ্যাচিভমেন্টের দিকেই জোর দেওয়া হয়নি, মানবিক মর্যাদা, মানুষকে মনুষ্যত্ব দেওয়া, এই যে ডিগনিটি কথা আসছে, কথা কাউকে রেসপেক্ট করা। ব্যক্তিকে যদি আমরা রেসপেক্ট না করতে পারি তাহলে কিন্তু আমরা ব্যক্তি সমাজে আমাদের এই সৌভ্রাতৃত্বের যে ভাবনাটা, এই অনুভূতিটা, এটাকে আমরা কি করে প্রকাশ করব?
আমাদের ব্যক্তির প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে, তবেই আমরা সৌভ্রাতৃত্ব অর্জন করতে পারবো। তারপর আমাদের এই যে দেশ, এই দেশ দেখো এত বৈচিত্র্যপূর্ণ দেশ, সেই দেশ যেখানে বহু মানুষ, বহু ধর্মের মানুষ, বহু ভাষাভাষীর মানুষ বাস করছে, তাদের বিভিন্ন সংস্কৃতি রয়েছে, সেই সমস্ত মানুষের মধ্যে যদি আমরা ভ্রাতৃত্বের বোধ না রাখতে পারি, তাহলে আমাদের জাতীয় সংহতি, আমরা যে একটা দেশের মানুষ, সবাই যে ভারতীয়, এই পরিচয়টা আমরা রাখবো কি করে? সেটা সম্ভব শুধুমাত্র আমাদের সৌভ্রাতৃত্বের মাধ্যমেই বা ফ্র্যাটার্নিটির মাধ্যমেই। সেই জন্যই ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অব দ্য নেশন, এই কথাটায় জোর দেওয়া হয়েছে। আমি আগে বলেছিলাম যে মোট 3টে শব্দ 1976 সালের 42তম সংবিধান সংশোধনে ঢুকেছে। তার মধ্যে 2টো শব্দ আগে বলেছিলাম, একটা বলেছিলাম সোশ্যালিস্ট, একটা সেকুলার, আর 3 নম্বর শব্দ এই যে এখানে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অব দ্য নেশন আছে, এর ইন্টিগ্রিটি এই শব্দটুকু। তো আপাতত এইটুকু এর মনে রাখো। আচ্ছা, এবার আসছি সিগনিফিকেন্স অফ প্রিয়াম্বল, অর্থাৎ আমাদের এই যে প্রিয়াম্বল, এর তাৎপর্য কি? এই তাৎপর্য কিছুই না, আমাদের এর উপর কতখানি গুরুত্ব দেওয়া হয়েছে সেটাকে বোঝানোর জন্য কে এম মুন্সি তিনি বলছেন যে এই প্রিয়াম্বলটা হচ্ছে একটা হরোস্কোপ অফ আওয়ার সভরেন ডেমোক্রেটিক রিপাবলিক। হরস্কোপ মানে কি? কুষ্টে, কোষ্ঠী বা ঠিকুজি, কোষ্ঠী বা ঠিকুজিকে বলা হয় হরোস্কোপ। তো এটা দেখে বোঝা যাবে যে আমরা প্রকৃতপক্ষে কি করতে চলেছি, আমাদের দেশটাকে কি করতে চলেছি, তার একটা কোষ্ঠী এটা আমাদের প্রিয়াম্বল। সংক্ষেপে আমাদের সংবিধানের যখন আলোচনা করব, দেখবে যে পৃথিবীর মধ্যে একটা বৃহত্তম, লার্জেস্ট এবং রিটিন কনস্টিটিউশন, এত বড় কনস্টিটিউশন আর পৃথিবীতে কোথাও নেই। তো সেই মানে সংবিধানকে বোঝার জন্য এই ছোট্ট কয়েকটি শব্দে, প্রিয়াম্বলের মধ্য দিয়ে তাকে বুঝতে পারা যাবে, তার এই হরোস্কোপ। আবার পণ্ডিত ঠাকুরদাস ভার্গব তিনি বলেছেন এটা হচ্ছে কনস্টিটিউশনের সোল। স্যার আর্নেস্ট বার্কার বলেছেন প্রিয়াম্বল লাইক দ্য কি নোট টু দ্য কনস্টিটিউশন। এই হচ্ছে এর তাৎপর্য। এবার প্রিয়াম্বলকে কনস্টিটিউশনের পার্ট হিসেবে বলা যাবে, মানে প্রিয়াম্বল তোকে বললাম, আমরা আলোচনা করেছিলাম যে ভূমিকা হিসেবে, তো ভূমিকাকে আমরা বইয়ের মূল অংশ বলে ধরি, কিন্তু আমাদের এই প্রিয়াম্বল যেটা কনস্টিটিউশনের ভূমিকা বলে আলোচনা করছিলাম, এখন দেখবে যে প্রিয়াম্বল কিন্তু শুধু ভূমিকা নয়, তার থেকেও বেশি কিছু। বেশি কিছু কেন না, আমরা কনস্টিটিউশনকে যদি মূল বই বলে থাকি, প্রিয়াম্বলটাও কিন্তু সেই বইয়েরই অংশ। এই নিয়ে অনেক কোর্ট কেস হয়েছে, যেমন একটা 1960 সালে কেস হয়েছিল, সেই কেসটার নাম আছে বেরুবাড়ি ভার্সেস ইউনিয়ন কেস। তো সেই বেরুবাড়ি ইউনিয়ন কেস যেটা হয়েছিল 1960-এ, তখন সুপ্রিম কোর্ট ওই বিচারে রায় দিয়ে বলেছিল যে প্রিয়াম্বল কিন্তু কনস্টিটিউশনের পার্ট নয়, নট আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। কিন্তু 1973 সালে যখন কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা এই কেসের রায়দান করে, তখন কিন্তু এই রায়দান করলো যে প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ প্রিয়াম্বল হয়ে গেল সংবিধানের অংশ। আর আবার পরে 1995 সালে LIC অফ ইন্ডিয়া ভার্সেস কনজিউমার এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের মধ্যে যে কেস হয়েছিল, সেই সময়ে সুপ্রিম কোর্ট ওই আগের যে রায়, অর্থাৎ এ পার্ট অফ কনস্টিটিউশন, সেটাকে আরো জোর দিয়ে বললো অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের একবারে অবিচ্ছেদ্য অংশ। প্রথমে অংশ বলল, প্রথমে না বলল, পরে অংশ বলল, পরে হলো অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ একে পৃথক করা যায় না। তো এরই পরিপ্রেক্ষিতে এরপর আসছে অ্যামেন্ডেবিলিটি অফ দ্য প্রিয়াম্বল। তো এখানে দুটো জিনিস একটু খেয়াল রাখবে, সেটা হচ্ছে প্রিয়াম্বল কিন্তু ক্ষমতার উৎস নয়, যেটা হচ্ছে লেজিসলেচারের ক্ষমতার উৎস নয়, অথবা এটা হচ্ছে মানে লেজিসলেচারকে তার ক্ষমতা নিষিদ্ধ করার মতো এটা প্রিয়াম্বলটা নয়। আর এটা হচ্ছে নন জাস্টিসিয়েবল, অর্থাৎ এটা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। প্রিয়াম্বলের অ্যামেন্ডেবিলিটি বা তাকে সংশোধন করার ব্যাপার নিয়েও কথা উঠেছিল যে প্রিয়াম্বলকে সংশোধন করা যায় কিনা, অর্থাৎ ভূমিকা যেটা করে দেওয়া হয়েছে তাকে কি সংশোধন করে দেওয়া যায়। সেটা সংশোধন করা যায় 1973-এ যে কেশবানন্দ ভারতী কেস, যখন এটাকে পার্ট অফ কনস্টিটিউশন বলা হয়েছে, যেহেতু সংবিধানকে সংশোধন করা যায়, সেই জন্য প্রিয়াম্বলকেও নিশ্চয়ই সংশোধন করা যায়। তো এই পর্যন্তই
পরের দিন আমরা আলোচনা করব বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে। তোমাদের কিছু যদি কমেন্ট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করবে, তাহলে সেই সব প্রশ্ন নিয়েও আলোচনা করা যাবে পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।